ইমামুল তালুকদার হেসে জবাব দিলেন। ইলমি ধীর পায়ে কিচেনে গেল। কিচেনে আসমা বেগম ব্যস্ত হাতে রান্না করছে। সুফিয়া ফ্লোরে বসে সবজি কাটছিল। ইলমিকে দেখতে পেয়ে সুফিয়া পান খাওয়া পাথর পড়া দাঁতগুলো বের করে হেসে বলল, ওই যে ইমি আপা উইঠা পড়ছি। আপা আপনি এহেন আইলেন কেন? কিছু লাগবো? লাগলে আমারে কন, আমি দিতাছি। আসমা বেগম বলল, কিরে ইলমি, কিছু লাগবে? ইলমি মাথা নাড়িয়ে না বোঝালো। আসমা বেগম বললেন, তাহলে? ইলমি ধীর কণ্ঠে বলল, আমি রান্নায় সাহায্য করি। আসমা বেগম হেসে উঠলেন। তার সাথে সাথে সুফিয়াও দাঁতগুলো বের করে হো হো করে হেসে উঠল। ইলমি হকচকিয়ে উঠল। ফ্যালফ্যাল চোখে তাদের দিকে তাকিয়ে ভাবল, এখানে সে কি এমন বলল যে তাদের দুজনের এত হাসি পেল? কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আসমা বেগম বলল, রান্না করেছিস কখনো? ইলমি মাথা নেড়ে না বোঝালো। সত্যি তো, সে কখনো রান্না করেছে? করেনি তো। সুপিয়া হাসতে হাসতে বলল, ইমি আপা আপনি কি রান্ধনঘরে কখনো গেছেন? আপনি কেমনি সাহায্য করবেন কন তো? ইলমির গায়ে লাগলো বোধহয় কথাটা। সে কখনো রান্না করেনি বলে কখনো পারবে না এমন তো আর না। চেষ্টা করলে অবশ্যই পারবে। ভ্রুকুটি কুচকে সুফিয়ার উদ্দেশ্যে বলল, সুফিয়া আপা কখনো রান্না করেনি বলে কি আমি রান্না করতে পারবো না? সুফিয়া মুখ কুচকে ফেলল। থমথমে কণ্ঠে বলল, ইমি আপা আমার নাম সুফিয়া, সুফিনা। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সুফিয়া আপা আমার নাম। দেখেন খালা, ইমি আপারে তো আমি ভালোবাসা ইমি ডাকি, হ্যার কেন আমারে সুফি ডাকে কন তো? সুফি বলতে ভালো থাকে না, কেমন জানি লাগে। দেখো ফুপি, সুফি তো আমিও ভালোবাসা ডাকি, এতে আপার কেন এত লাগে কত? আসমা বেগম মুচকি হাসলেন। দুজনের আড়াআড়ি জবাবে পর পর ধমকে উঠলেন। এই চুপ করবি তোরা? এই সুফিয়া, তোর হলো? সুফিয়া চোখ মুখ কুচকে বলল, হ খালা হইছে, দাঁড়ান ধইয়া দিয়া নেই। ইলমি সুফিয়াকে ভেঙচি কাটল। আসমা বেগম বলল, খিদে পেয়েছে। ইলমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বিড়বিড় করে বলল, আমার খিদে পেয়েছে। ফুপি কি করে বুঝলো? ফুপি কি মনের কথাও বোঝে যায় নাকি? 3 বাদরকে ডেকে নিয়ে আয় তো। ইলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা কি আদৌ তার শ্বশুরবাড়ি নাকি এই যেন সব আগের মতোই চলছে, কোনো পরিবর্তন নেই? অথচ ইলমির আম্মা কত কিছু শিখিয়ে পড়িয়ে দিলেন। ইলমি মাথা নেড়ে কিচেন থেকে বের হতে নিলেই এমন সময় রান্নাঘরে মিলি ছুটে আসলো। ইলমির সামনে পড়তেই মিলি চমকে উঠল যেন। ইলমি ভ্রু কুচকে তাকাতেই দেখলো মিলির চোখ মুখে কেমন যেন আশঙ্কা দেখলো, যেন মিলি ভীষণ ভয় পেয়ে গেছে। ইলমি মুখ তুলে কিছু বলতে নিলেই মিলি তড়িঘড়ি করে সরে গিয়ে আসমা বেগমকে বলে উঠল, আন্টি আবরার কোথায়? আমাকে আজ চলে যেতে হবে, রিসেপশনের দিন না হয় আবার আসবো। মিলি চলে যাবে। চলে যাওয়ার আগেই ইলমিকে সবটা জানতে হবে। ইলমি থমথম মুখে চলে গেল। ওদের সামনে মিলিকে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। ইলমি জানতে চায় মিলি কেন এমন করলো তার সাথে। ওই লোকগুলোর সাথে মিলির কি কানেকশন। ঘুটঘুটে অন্ধকার, বন্ধ পরিত্যক্ত গোডাউনে 5 জন লোক, করিম, সেলিম, হাবিব, সাত্তার, রিফাত। অচেতন আহত মানুষ চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চোখে মুখে পানির ছিটা পড়তেই এক এক করে 5 জনই পিটপিট করে চোখ মেলে চাইল, কিন্তু নিজেদের অবস্থান ঠাউর করতে পারল না। চোখ মেলে তাকাতে সব অন্ধকার দেখল। কোথাও কোনো আলো ছিটে ফোটাও নেই। হাত পা নাড়াতে গিয়ে বুঝলো তারা বন্দী। ফাহাদ আবরার নামক মানুষটার হাতে অবশেষে তারা ধরা পড়ে গেছে। করিম হাত পায়ের বাঁধন খোলার হাজার চেষ্টা করেও পারল না। কিছুক্ষণ পর গর্জে ওঠে, চেঁচিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলল, জানোয়ারের বাচ্চারা, বাইন্দা রাখছোস ক্যান? কই পাইলাছে কুত্তার বাচ্চারা, কই রাখছো? আমগরে বাইন্দা খুইলে দে। কথা শেষ করার আগে গোডাউনের দরজা খুলে গেল। বাইরে জলজল করে জ্বলতে থাকা এনার্জি বাল্বের আলো অন্ধকার গোডাউন ঘরটার প্রবেশ করলো। এতে অন্ধকার কিছুটা কমলো। দরজায় এক কালো অবয়ব দেখা যাচ্ছে। আস্তে আস্তে ছায়া রুমের ভেতরে চলে এলো। 5 জন অন্ধকারে একে অপরের মুখ চাওয়াচাই করলো। আস্তে আস্তে ছায়াটা কাছে আসতে দেখলো এটা আবরার, আর তার সাথেই আবির। আবরার পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে চেয়ার টেনে বসলো। আজকে আবরার যেন অন্য আবরার। আবরার 5 জনের মুখের দিকে চেয়ে অদ্ভুতভাবে শব্দ করে হাসল। নির্জনতায় ঘেরা গোডাউনে আবরারের হাসির ঝংকার শোনা গেল। আবির সবটা দেখছে,
ভয়ও লাগছে আবিরের। পাঁচজন ভয় ভয় চোখে আবরারের হাসি দেখছে। চিবুক গিলে করিম চেঁচিয়ে বলল, শালা তোর ময়না পাখির গায়ে হাত লাগাইছে বইলা আগুন লাগছে গায়ে। আগুন? হা হা। এই যে হাত বাইন্দা রাখছে, এই হাত তোর ময়নার গায়ে পইরা। হা হা হা। আবরার হাসি থামালো। চোখে মুখে গম্ভীরতা দেখা গেল। পরপর আবারও হাসলো। হাসি থামিয়ে আবরার করিমের নাক বরাবর ঘুষি দিতেই করিম পেছন দিকে হেলে পড়ল। নাক মুখ ছুটে গলগল করে রক্ত পড়তে লাগলো। আবির আতকে উঠল। এই সেই আবরার যাকে দেখে নিজের কাছের মানুষেরাও ভয়ে জমে যায়। এই সেই আবরার যার সামনে কথা বলতে কয়েকবার ভাবতে হয়। আর এই আবরারের সামনে গড়গড় করে যত আজগবি কথা বলে যায় বাচ্চা মেয়েটা। এই আবরার কিনা একটা বাচ্চা মেয়ের কাছে অসহায়। আবির আগে থেকে সবটা জানতো, বুঝতো, তবে কখনো সাহস করে বলে উঠতে পারতো না। কিন্তু আবরার কি করলো? শেষে কিনা বিয়ে করে নিল, তাও কাউকে না জানিয়ে। আর সে বাচ্চা মেয়েটার দিকে হাত বাড়িয়ে ওরা ওদের কপাল পুড়িয়েছে। এখন ওদের কি হবে একমাত্র স্বয়ং ফাহাদ আবরার বলতে পারবে। আবরার কপালে আঙুল ঘেঁষে গম্ভীর স্বরে বলল, কে সাহায্য করেছে তোদের? তোদের মতো পাতি লোকদের কাজ এগুলো না। সত্যি বল, শাস্তি কম পাবি। করিমের অবস্থা দেখে বাকি চারজন ভয়ে কাঁপতে লাগলো। সবটা ভুলেও দিল। আবরার সবটা শুনে রাগে থরথর করে কাঁপতে লাগলো। কপালে রগটা ফুলে ফেঁপে উঠল। চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। চেয়ারে লাথির সাথেই চেয়ার ছিটকে পড়ল দূরে। আবির সহ সবাই আতকে উঠল। আবির ভয়ে ভয়ে বলল, শান্ত হন ভাই। আবরার রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বের হতে গিয়ে বলল, ওদের ব্যবস্থা কর। আবির শুধু দুদিকে মাথা নাড়ল। কেটে গেছে কয়েক মাস। ইলমি অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে কিছুদিন হলো। সময়ের সাথে সাথে কিছু সম্পর্ক বিভিন্ন রূপ ধারণ করে। কিছু সম্পর্ক গিয়ে থাকে তিক্ততায়, আর কিছু সম্পর্কে ছড়ায় মধুরতা। কিছু সম্পর্কে বিচ্ছেদ, আর কিছু সম্পর্ক নতুন সূচনায়। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। মানুষের মন, সম্পর্ক, সব 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 পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল। এই তো ইলমি এই কয়েকদিনে আবরারের মাঝে নিজেকে পুরোপুরি হারিয়ে বসে আছে। আবরারের অপ্রকাশিত ভালোবাসা, ইলমির প্রতি যত্ন, সব কিছু ইলমিকে আবরারকে ভালোবাসতে সাহায্য করেছে। নিজেকে বলতে এখন আর আবরারকেই মনে হয়। একটা মানুষ কি করে কয়েকদিনের মাঝে এভাবে মায়ায় জড়িয়ে পড়তে পারে, এভাবে হুটহাট ভালোবাসতে পারে? হাউ স্ট্রেঞ্জ। আসলে কাউকে ভালোবাসতে, মানুষের মায়ে জড়াতে হাজারখানেক কারণ লাগে বলে মনে হয় না, বরং কোনো মানুষকে ঘৃণা করতেই হাজারখানেক কারণ লাগে। হুটহাট কাউকে ভালোবাসা গেলেও হুটহাট কাউকে ঘৃণা করা যায় না। ইলমি ভীষণ করে মায়ায় জড়িয়েছে, ভালোবেসে ফেলেছে তার শ্যামবর্ণ কিউট এমপি মশাইকে। কে জানতো হুটহাট বিয়ে করা তার বরকে সে এতটা ভালোবেসে ফেলবে? তবে ইলমি ভেবে পায় না হঠাৎ কি এমন মিরাক্কেল করলো আবরারের মতো রাক্ষস রাজা দুষ্টু ইলমির মিষ্টি রাজামশাই হয়ে গেল। তবে করল্লার বাগান নামটা সে চেঞ্জ করতে চায় না। লোকটা হুটহাট তার ওপর রেগে যায়, রেগে গিয়ে কথাও শোনায়। এই তো রাতেও কতগুলো কথা শোনালো লোকটা ইলমি কি ইচ্ছে করে তার পাঞ্জাবিতে লিপস্টিক লাগিয়েছিল নাকি? সে তো নিজেই কাছে আসলো, সেই সাদা পাঞ্জাবিতে লাল লিপস্টিক লাগলো। অমনি শব্দ ইলমির ভাবা যায়। লোকটা আস্ত একটা অসভ্য। অলস দুপুর। বাড়ির বড়রা হয়তো নিজেদের রুমে, ইলমি, আবিরা, তুর্না, তুরফা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডার টপিক কতজনকে গাধা বানিয়েছে, কতজনকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ইলমি, লাবিব, গাধার কি খবর? আবিরা অতি আগ্রহে হেসে বলল, কি খবর আবার? ইলমির বিরহে দেবদাস। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় উঠে বসে বলল, ওসব গাধাদের খোঁজ খবর আমি রাখি না। হ্যাঁ, তুমি তো দ্য গ্রেট এমপি সাহেব। আবরার ফাহাদের খোঁজ রাখো, মাঝে মাঝে গভীরভাবেও খোঁজ রাখো, তাই না ভাবিছি? ইলমির গাল দুটো লাল হয়ে উঠল। এই বজ্জাত মেয়েগুলোর কারণে অকারণে তাকে লজ্জায় ফেলার ফুরসত খুঁজে বেড়ায়। তুর্না ইলমির লজ্জায় বাড়িয়ে দিতে বলল, ওরে লজ্জাবতী, কি লজ্জা। আবিরা, তুরফা হো হো করে হেসে উঠল। ইলমি চোখ পাকালো, ধমকে বলল, তোর নাকি বাচ্চি, চুপ করবি তুই? আচ্ছা শোন না, তাসবির ভাই কিন্তু যথেষ্ট স্মার্ট, ড্যাসিং, সুদর্শন ছিল আর অনেক কিউটও। তুর্না তাল মিলিয়ে বলল, তাসবির ভাইয়া অনেক কিউট, এক কথায় কিউটের ডিব্বা, তাই না রে গুলুমুলু তাসবির ভাই?
আবিরা ইলমি মুখ চাওয়াচাই করে ঝোঙ্কার তুলে হেসে উঠল। এদিকে আবরার ক্লান্ত হয়ে বাড়ির সদর দরজায় এসে দাঁড়িয়েছে, সাথে আবির। আবরারের চোখে মুখে গাম্ভীর্যতা। আবরার দরজা থেকে ভ্রু কুঁচকাল। আবির হতবাক হয়ে চার তরুণীর কথাগুলো শুনে যাচ্ছে আর পাশের মানুষটার ভাবমূর্তি পর্যবেক্ষণ করছে। হঠাৎ তুরফা দরজায় তাকাতেই ভাইজানকে দেখে চুপসে হয়ে গেল। পুরো ড্রয়িং রুমে শুধু ইলমির হাসির শব্দ শোনা যাচ্ছে। আবরার নিঃশব্দে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই তুরফা তড়িঘড়ি করে বসা থেকে উঠে পড়ল। তুরফা তুতলিয়ে বলল, ভাইজান। চারজন চৌকিতে পাশ ফিরল। আবরার চোখ মুখ কঠিন রূপ ধারণ করেছে। আবির চিবুক গিলে নিল। আবরার এক পলক ইলমির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে ধমকে ইলমিকে রুমে আসতে বলে গটগট পা ফেলে রুমে চলে গেল। ইলমি কাঁচুমাচু মুখ করে সবার মুখের দিকে চাইল, তারপর রুমের দিকে পা বাড়ালো। ইলমি চলে যেতে তিনজন হু হা করে হেসে উঠল। তুর্না নিজের চশমাটা ঠিক করে আর চোখে আবিরের দিকে তাকাতে দেখল। আবির ভ্রু উঁচিয়ে তুর্নার দিকে তাকিয়ে তুর্নার হাসি মিলিয়ে গেল। আবির থমথমে মুখে বলল, সুফিয়া আপা এক গ্লাস পানি দিও তো। ভাইয়া বসুন। সোফা থেকে উঠে দাঁড়ালো আবির। মাথা নেড়ে সোফায় বসতেই তুর্না পানি হাতে এসে দাঁড়ালো। আবিরা তুরফা মিঠিমিঠি হেসে চলেছে। আবির সেদিকে তাকিয়ে কপাল খানিকটা কুঁচকে তুর্নাকে উদ্দেশ্য করে বলল, আপনি কেন সুফিয়া আপা? তুর্না চট করে বলল, পানি চাই নাকি সুফিয়া আপাকে? বলে জিভ কামড়ালো। আবির থতমত খেয়ে গেল। এই মেয়ে বলে কি? আবিরা তুরফা এবার শব্দ করে হেসে উঠল। আবির ধমকে উঠতে দুজন মুখে আঙুল চেপে চুপ করে যায়। তুর্না থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে গটাগট পা ফেলে বাসা থেকে বের হয়ে গেল আবির। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। আবরার পুরো রুম জুড়ে পায়চারি করছে। ইলমি মাথা নিচু করে দরজায় পাশে এসে দাঁড়ালো, হাতে পানির গ্লাস। গায়ের ওড়নাটা এক হাতে পেঁচিয়ে মোচড়াচ্ছে। আবরারকে দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। ইলমির বুঝতে বাকি নেই সে আজকেও এই লোকটার কথা শুনতে যাচ্ছে। ইলমি ভয়ে ভয়ে কাচুমাচু মুখ করে সবটা দেখে রুমে গিয়ে কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস আবরারের সামনে রাখতেই আবরার রাগি চোখে ইলমির দিকে তাকায়। পানির গ্লাস এক ঝটকায় সরিয়ে দিতেই গ্লাসের পানি ফ্লোরে পড়ে যায়। ইলমি ভয়ে দু কদম পিছিয়ে যেতেই আবরার ইলমির ছোট্ট দেহখানা নিজের একদম কাছে টেনে গম্ভীর স্বরে বলে ওঠে, ছেলেটাকে তোর সাথে ছেলেটার কি? ইলমি রাগের কারণ বুঝতে পেরে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারল না। সামান্য একটা কারণে এভাবে রেগে যাওয়ার কি আছে? ইলমি মনে মনে বাঁকা হাসলো। ভাবল, হুটহাট এই ইলমির সাথে রাগারাগির তাই না দেখাচ্ছি মজা। মুখ ভার করে চেঁচিয়ে বলল, বয়ফ্রেন্ড ছিল, ভালোবাসতাম ওনাকে। 4 বছরের রিলেশন ছিল আমাদের। দুজন দুজনকে কত ভালোবাসতাম। শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি তাসবির ভাইকে পেলাম না। আবরারের এবার যেন রাগে মাথা ফেটে যাচ্ছে। ইলমির কথা শেষ হতেই ইলমির অধর যুগল নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের রাগ পুরোদমে মিটিয়ে ইলমিকে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে নিল। ইলমি টাল সামলাতে না পেরে সোফার কাছটায় গিয়ে পড়ল। হালকা ব্যথাও পেল, তবে শব্দ করল না। তারপর আরবার গটাগট পা ফেলে ইলমিকে রেখে রুম থেকে বের হয়ে গেল। তালুকদার বাড়ির 3 গিন্নি আজ ভীষণ ব্যস্ত। বাড়ির বড় মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসবে, এই জন্য ব্যস্ত হাতে আসমা বেগম আর হিমি বেগম সবটা করছেন। ইলমি তাদের হাতে হাতে সাহায্য করছে। বাড়ির একমাত্র বউ বলে কথা, তাকে তো সব দিকে খেয়াল রাখতেই হবে। এই কয়েক মাসে হিমি বেগম আর আসমা বেগমের থেকে কয়েক পদের রান্নাও সে শিখে নিয়েছে ইলমি, তবে কখনো রান্না করা হয়ে ওঠেনি। ইলমি ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে বের হলো। পুরো বাড়ি সাফ সাফাইয়ের দায়িত্ব গিয়ে পড়েছে সুফিয়ার ওপর। ইলমি সেটাই দেখতে গেল, সুফিয়া কতদূর পর্যন্ত করতে পেরেছে। ইমরুল তালুকদার ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছেন। উনি এখনই এত তাড়াতাড়ি নিজের মেয়েকে বিয়ে দিতে চান না, কিন্তু বন্ধুর মুখের ওপর নাও করতে পারেননি। মাহির ছেলে ভালো, এডুকেটেড, ভালো জব সব মিলিয়ে ইমরুল তালুকদার যেমন ছেলে চান মাহির ঠিক তেমনই। হিমি বেগমের আর আসমা বেগমের হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে ইলমি। এই কয়েক মাসে ইলমির সাথে হিমি বেগমের বেশ ভাব হয়েছে। হিমি বেগম ইলমির হাস্যজ্জ্বল মুখ পানে চেয়ে মনে মনে বলে উঠলেন, কি নিষ্পাপ চেহারা! এই মেয়েটার যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কিভাবে ক্ষমা করতাম? কিভাবে কিভাবে আমি এত নিকৃষ্ট হয়ে উঠেছিলাম! ছি, ধিক্কার জানে নিজেকে। রাগে ক্ষোভে ঘৃণায় একজন রাক্ষসী হয়ে উঠেছিলাম।
হিম বেগমের ভাবনার মাঝেই ইলমি ডেকে উঠল। ও ছোট মা, দেখো না হয়েছে কি না। হ্যাঁ হয়েছে, এখন তুই যা, আমি আর আপা দেখে নিব।